প্রিয় দর্শক শ্রোতা, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় ব্যাংক একীভূতকরণের যৌক্তিকতা এবং বাস্তবতা। আমাদের এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন জনাব ফারুক মঈনুদ্দিন, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক, এবং আমাদের দুজনের মাঝে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকের আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। আমরা জানি যে কারণে ব্যাংক একীভূতকরণের উদ্যোগ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে সেটি অনেকের কাছেই এখন স্পষ্ট। বিগত 15 বছরের সরকারের মেয়াদকালে আর্থিক খাত থেকে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা থেকে যেভাবে অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, পাচার করা হয়েছে এবং ঋণের নামে বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে যে পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং যা অর্থনীতির মূল চাকা বা মূল শক্তি থেকে সরে গিয়েছে বা যার উপস্থিতি এখন আর আর্থিক খাতে দেখা যায় না, এমনতর পরিস্থিতিতে ব্যাংকগুলো এই ঋণ দিয়ে একরকম ফেসেই গিয়েছে এবং সেগুলো আদায়েরও কোনো লক্ষণ আছে বলে আমরা আপাতত দৃশ্যমান নয়। কারণ এই ব্যাংক লুটেরাদের একটি বড় অংশ সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গিয়েছে বলেও আলোচনা রয়েছে। কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। এমনতর অবস্থায় যখন ব্যাংক ব্যবস্থায় বড় ধরনের শঙ্কা তৈরি হয়, বিশেষ করে যারা আমানত রেখেছেন তাদের আমানত ফিরে পাওয়ার যখন শঙ্কা ঘনীভূত হতে থাকে, তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নিতে দেখেছি আমরা। তার মধ্যে অর্থ মন্ত্রণালয়, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাংক একীভূতকরণের নানান প্রচেষ্টার কথা এবং নানান উদ্যোগের কথাও এ পর্যন্ত বহুভাবে বিভিন্ন সভা সমাবেশ বা সেমিনারে উল্লেখ করেছেন এবং এ পর্যন্ত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ইতিমধ্যেই কিন্তু সংশোধন হয়েছে। 3টি সংশোধনের মধ্যে প্রায় 96টি ধারা সংযুক্ত করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে এবং যার আলোকে এখন এই ব্যাংক একীভূতকরণের উদ্যোগ প্রায় দ্বার প্রান্তে। আমরা যতদূর জেনেছি এ মাসের মধ্যেই এর একটি কার্যকর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হবে। বিশেষ করে যাদেরকে নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে, যেসব ব্যাংকগুলোকে একীভূতকরণের কথা আলোচনায় রয়েছে, তাদেরকে, তাদের শীর্ষ নির্বাহীদের বা পরিচালনা পর্ষদে যারা আছেন তাদেরকে ডেকে কেন্দ্রীয় ব্যাংকে একটি শুনানি করবারও দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়েছে বলে আমরা জেনেছি। তবে এত কিছু দিয়ে সমস্যার সমাধান কতটা হবে এবং যেসব যুক্তি দেওয়া হচ্ছে তা কতটা বাস্তবমুখী সে আলোচনা করবার জন্য প্রথমেই আমি আমন্ত্রণ জানাতে চাই ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে। কি মনে করছেন এই উদ্যোগ কতটা বাস্তবমুখী? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ব্যাংক একীভূতকরণ, এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল গত সরকারের আমলে এবং সেটি যে খুব বেশি একটা হালে পানে পায়নি এবং সেটি যে আসলে একটা ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল সেটা প্রমাণিত পরবর্তী সময়ে। এখন এমনকি সেই সরকারের যদি বিদায় নাও হতো, তাও আমার মনে হয় যে এই একীভূতকরণের যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল সেটা ফেল করতো। এবং আমরা তখন দেখেছি কমপক্ষে একটি বড় ব্যাংক স্বেচ্ছা প্রণোদিত হয়ে সম্ভবত সরকারকে খুশি করার জন্যই আরেকটি ব্যাংক অধিগ্রহণের কথা বলে অনেক বড় বড় কথা বলেছিলেন। সেটি দুটি বেসরকারি খাতের ব্যাংক, দুটি বেসরকারি খাতের ব্যাংক। তো সুতরাং কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি যে আসলে এগুলো ছিল একেবারেই কথার কথা এবং এটা কোনোভাবেই সম্ভব যেভাবে যাচ্ছিল। এখন কথা হচ্ছে ব্যাংক একীভূতকরণ তো আসলে এটা খুবই একটা স্বীকৃত প্রসেস, একটা স্ট্র্যাটেজিক হয় যে ডিসিশন অনুযায়ী হয়। এটা সারা বিশ্বে হচ্ছে। আমাদের দেশে যদি আমরা দেখি, আমাদের দেশে পাকিস্তান আমল থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এখানে তার আগে পাকিস্তানের বলে 22টি ব্যাংক এখানে চালু ছিল। তার মধ্যে 8টি ছিল বিদেশি, 2টি বাংলাদেশি
বাঙালি মালিকানাধীন আর বাকিগুলো পাকিস্তানি। এবং এই স্বাধীনতার পরে এই ব্যাংকগুলোকে একীভূত করে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক করা হয়। সুতরাং একীভূত করার যে পটভূমি সেটা আমাদের এখানে আগে হয়েছিল, স্বাধীনতা পরবর্তী কাল থেকেই রয়েছে। তারপর স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে, যেটা দুটি বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিয়ে। সুতরাং এগুলো অতীতে ঘটেছে, কিন্তু সেগুলো সবগুলো হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পরের বিষয়টা, এটা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, আমি সেটাকে আমার যদি মতামত জানতে চান তাহলে আমি বলবো এটি ছাড়া এখন উপায়ও নাই আসলে। অনেকে বলছেন যে এইগুলোকে আলাদা রাখলে অসুবিধা কি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যাংকগুলো একা টিকতে পারবে কিনা, কিন্তু একীভূত করলে কি সমস্যা দূর হচ্ছে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় কথা, প্রশ্ন থেকে যাবে। কারণ কথা হচ্ছে একীভূত করার পরে যে বিশাল একটা অঙ্কের ফান্ড দরকার হবে ব্যাংকগুলোকে চালু রাখার জন্য, একীভূত করার পরেও সামান্য কিছু খরচ হয়তো কমবে। আপনি 5টা এমডির বদলে একজন এমডি রাখবেন, 5টা হেড অফিসের জায়গায় আপনার একটা হেড অফিস থাকবে, অনেকগুলো ব্রাঞ্চ একীভূত হয়েছে, তাদের কিছু খরচ কমবে। কিন্তু তাদের লোকবলগুলো কি হবে, আপনি তো রাতারাতি তাদেরকে বিদায় করে দিতে পারবেন না। এটা হচ্ছে ছোট সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হবে যে এই যে খেলাপি ঋণ যেটা বলছেন, সেখানে আমরা একটা বিকল্প কথা আমি প্রায় সময় বলি। সেখানে হচ্ছে আসলে এই খেলাপি ঋণ, তথাকথিত খেলাপি ঋণকে আসলে 2 ভাগে ভাগ করা উচিত। প্রথম ভাগে আপনি আলাদা করে দিতে হবে লুটপাট, জালিয়াতির মাধ্যমে যেগুলো বেরিয়ে গেছে, আমি সেগুলোকে খেলাপি ঋণ বলতে রাজি না। এগুলো স্রেফ লুটপাট, উইলফুল ডিফল্টার না। খেলাপি ঋণের মধ্যে এখন আসলে উইলফুল ডিফল্টার। তার মধ্যে খেলাপি ঋণকে আবার 2 ভাগ করবেন, উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার। কিন্তু লুটপাটকে এর থেকে বের করে দিতে হবে। এই লুটপাটের টাকা কিন্তু আপনি কোনোভাবেই আপনার আইনগত প্রক্রিয়ায় ফিরত আনতে পারবেন না। তাহলে এই যে লুটপাটের কারণে বিশাল যে গর্ত সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে, এইটা পূরণ হবে কোত্থেকে? এই সমস্যার সমাধান করা যে কতখানি কঠিন সেটা আমি জানি না সরকার কি ভাবছেন, কিংবা এই অর্থের যোগান কোথা থেকে হবে। যদি হয় তাহলে তো ভালো, এটা ছাড়া এখন বিকল্প নাই আসলে। এটা ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর আব্দুল মজিদ, আপনি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার সাথে অতীতেও ছিলেন, এখনও রয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যদিও ব্যাংক সংস্কার বা টাস্কফোর্সের সাথে আপনার সম্পৃক্ততা তেমনটি এখন নেই, তবে এই যে উদ্যোগ যেটি কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হলো, আপনার বিবেচনায় এই উদ্যোগ কতটা বাস্তবমুখী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি উদ্যোগকে ধন্যবাদ জানাই, উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু যেমনটি ফারুক মঈনুদ্দিন খুব সুন্দরভাবে বলছেন, স্বাগত জানালে তো হবে না, এটা কিভাবে বাস্তবায়িত হবে সেখানেই এর বিষয় জড়িত। কারণ আমি ওই কোথায় ছিলাম বা কি, আমি অন্যভাবে বলছি না, আমি একজন সাধারণ আমানতকারী হিসেবে বিষয়টা কিভাবে দেখছি সেটা আমার দরকার। আমি যে টাকা বিশ্বাস করে ওনার ব্যাংকে রেখেছিলাম, শুনতে পাচ্ছি সেই টাকা উনি লুট করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার জন্যে উনি এখন ওনার ব্যাংকে, এখন আমি আমার বহু লোকের এফডিআর আছে, একটাও ভাঙাতে পারছি না। এমনকি জিবি ফান্ডের এফডিআর পর্যন্ত আমি ভাঙাতে পারছি না। এমনকি একটা ব্যাংকে 45,000 টাকার একটা বাড়ি ভাড়ার চেক দেওয়া হয়েছে, সেই চেকটা সে অনার করতে পারতেছে না, কারণ ওয়েট করছে কাশিমবাজার কুটি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসবে, সামনের সোমবারে আসবে, আসলে আপনার এটা দেবো। যে ব্যাংকের 45,000 টাকা দেওয়ার সক্ষমতা নাই, সেই ব্যাংকে আপনি কোন প্রক্রিয়ায় বা কিভাবে একীভূত করলেই রাতারাতি তার সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, আমি সবসময় বলবো আমানতকারীদের দৃষ্টিতে বিষয়টা দেখতে হবে। এটা সার্বিকভাবে আপনি কিভাবে দেখবেন সেটা অন্য বিষয়, কিন্তু আমানতকারীদের, যেমন এখানে ওই প্রশ্নটাই উঠবে যে আপনি কি ওই আগের সেই মালিকানা, সেই শেয়ার হোল্ডাররা তারা যে লুটপাট করে নিয়ে গেছে সেইটাকে ঠেকা দেওয়ার জন্য কি আপনি একীভূত করছেন? অর্থাৎ তাদের মালিকানা বজায় রেখে, তাদের শেয়ার সব ঠিক রেখে, তাদের ওই টাকা যা চুরি হয়ে গেছে সেইটুকু কিছু না বলে কি আপনি একীভূত করে কি সমাধানের চেষ্টা করছেন? এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট করতে হবে। এটা স্পষ্ট করতে কোনো অসুবিধা নেই, স্পষ্ট করতে হবে। কারণ সব কিছুর উপরে আমানতকারীর আস্থাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই পিকে হালদারের ওই যে ইন্টারন্যাশনাল লিজিং বলি বা আরো কয়েকটা ব্যাংকের নাম আমি বলবো না, কারণ ব্যাংকের নাম বলাটা এটা ঠিক না, হ্যাঁ ঠিক আছে, বলা যাবে না, দরকার নেই। কিন্তু এটা ঠিক, ওই ব্যাংকগুলোতে যারা এফডিআর রেখেছিল, যেসব এরকম বহু প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সেই সব প্রতিষ্ঠানগুলো রীতিমতো পথে বসে যাচ্ছে।
সেই প্রতিষ্ঠান তেন ভূমিকাই পালন করতে পারছে না। কোনো কোনো প্রতিষ্ঠানের হয়তো এই এফডিআর এর টাকা দিয়েই তার চলার কথা, সে চলতে পারছে না। কোনো কোনো প্রতিষ্ঠান মানে এই হচ্ছে, এই যে তারা অনেক ব্যক্তির ক্ষেত্রেও তো একই অবস্থা। ব্যক্তি তো বটেই, আমি বলছি প্রতিষ্ঠানের কথাও বলছি। হ্যাঁ, এখন এই যে পি কে হালদার সাহেব ইন্ডিয়ায় যেয়ে টাকাগুলো নিয়ে যেয়ে ওই কি নগরে সেখানে জমি টমি কিনেছেন, তার অ্যারেস্ট হয়েছে এটা শুনেছি, কিন্তু এটা এখন মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো চিঠি লিখতেছে, কিন্তু এটা তো ঠিক জনগণের কাছে এটা কিন্তু খুব স্পষ্ট যে পি কে হালদার যেন গেট বলে সীমান্ত অতিক্রম না করতে পারে, এই আদেশটা জারি হচ্ছে। পি কে হালদার জাস্ট বেনাপোলটাকে পার হয়ে ওই পারে যাওয়ার 5 মিনিট পরে ওর কাছে পৌঁছাচ্ছে, এই অফিসারের কাছে পৌঁছাচ্ছে। তার মানে এতে কি বোঝাচ্ছে? এতে বোঝাচ্ছে এই যে আপনি এর সাথে জড়িত, কারণ আপনি এটা করছেন না, আপনি তার ধরবার সময় ধরেন নাই, আপনি চৌকিদারির দায়িত্ব সম্পূর্ণভাবে আপনি করেছেন। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংক, আমি এখন ওই সেটি বিগত সরকারের সময় না, সে যে সরকারের সময় হোক, আমার টাকায় তো আর এই কথা লেখা নেই যে বিগত সরকার, এই সরকারের টাকা তো সবই বিগত সরকারের সময় জমা দিয়েছিলাম আমার এই প্রতিষ্ঠানগুলো। তা আমি ওখান থেকেই আসতেছি। মানে আপনার এখানে এই আন্তরিকতাটা দেখাতে হবে যে ইয়েস, আপনি এইটা উদ্ধারের সচেষ্ট চেষ্টা করছেন। উদ্ধারের পর তো অনেক কিছুই আছে, ওর সমস্ত শেয়ারগুলো আপনি বাজেয়াপ্ত করে দেন, ওর সম্পত্তিগুলো আপনি বাজেয়াপ্ত করেন, করে এখানে টাকা আনেন, এটা ব্যবস্থা করতে হবে। এই যে ব্যাংকিং কমিশনের কথাটা তো বলা হয়, কিন্তু হয় না। কেন হয় না? এই জিনিসগুলো যে পয়েন্ট বাই পয়েন্ট ধরা যেত বা ধরা উচিত। হ্যাঁ, যেমন আমি বলি, এই যে এই এত বছর এই ব্যাংকেতে টাকাগুলো যে লুট হয়ে গেল, কনসার্ন অডিট পার্টিগুলো কি রিপোর্ট করলো? তারা তো স্ট্যাটিউটরি বডি, তারা তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত, এবং অডিট পার্টি তাকে ধরার কি পদক্ষেপ হয়েছে? তা আপনি এই যে টাকাগুলো চুরি করে নিয়ে গেল, আমি ওই এনপিএল এর ব্যাপারে সহযোগীদের কথা বলছেন, আমি এনপিএল এর ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন ওইভাবে থাকি না, কারণ এটা উইলফুল যারা আছে সেটা ধরার ব্যবস্থা হতে পারে, যারা ন্যায্য আছে সেটা ঠিক আছে। কিন্তু এই যে ডাকাতি করে নিয়ে গেল যে টাকাটা, যার কোনো হিসাব নাই, এই অডিটররা কিভাবে ওদের ব্যালেন্স শিট সার্টিফাই করলো? আমি আবার বলি, স্ট্যাটিউটরি বডি অডিটর জেনারেল, তার যে কমার্শিয়াল অডিট আছে, তার তো প্রত্যেকটা ব্যাংকের অডিট করতে হয়, সে কিভাবে এটাকে শো করেছে? ওখান থেকে আসতে হবে। আমি একেবারে ঠিক গ্রাম্য ভাষায় বলি, আমার ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের লোকের ডেকে জিজ্ঞেস করা দরকার। আপনি বললেন তাদের শুনানি হবে, হবে, বুঝলাম, জিজ্ঞেস করা দরকার, আমি তোমারে 25 টাকা দিয়েছি, একটা পার্টিকে বললাম, বা ব্যাংক তোমারে আমি 25 টাকা দিয়েছি, যেই এমডি থাকুক আর যেই থাকুক, সেই 25 টাকা আমি শুনতেছি যে 23 টাকা চুরি হয়ে গেছে, আমার টাকা দেখাও, কে চুরি করে নিয়ে গেছে? চুরি করে নিয়ে গেলে সেটা কোথায় রাখছে? এনপিএলদের ব্যাপারেও তাই, যে আমি টাকা দিলাম, সেই টাকা দিয়ে আপনি কি করলেন? আপনি দেখান যে আমার এই পুকুর কাটছি বা এই কাটছি, আমার এখানে নষ্ট হয়ে গেছে, আমার এই এক্সচেঞ্জ রেটে নষ্ট হয়ে গেছে, দেখান। এরকম কেস টু কেস প্রত্যেক ব্যাংকের কাছে রীতিমতো তার গত 15 বছরে আপনি ধরে নেন যে 200 কোটি টাকার উপরে যেসব লেনদেন হয়েছে, সেইগুলোরে আপনি লিস্ট ধরে আপনি জিজ্ঞেস করলে হবে। আমি আবার বলছি, এই সব পদক্ষেপগুলো নিয়ে যে আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবেন তা না, ফেরত পাতে পারবেন তা না, আপনি বলেছেন সম্ভব না, এটা ঠিক, কিন্তু আমি আমানতকারী, আমি এটা দেখতে চাই যে আপনি আমার টাকার নিরাপত্তা বিধানে আপনি আপনার হাতে যা যা ক্ষমতা আছে সেই সব ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন কিনা। সেইটা না হলে পর একীভূত, এটা একটা যথার্থ, এটা একটা পদ্ধতি, এটা প্রসেস, ঠিক আছে, আমি 2জনরে 3জনরে একসাথে করে দিলাম, এতে আমার ওই টাকা প্রাপ্তির, গভর্নর মহোদয় পরশুদিন বলেছেন, আমানতকারীদের কোনো ভয়ের কারণ নাই। এই ভয়ের কারণ নাই কথাটা স্পষ্ট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, কারণ ইট ইজ পিপুলস গভর্নমেন্ট, ইট ইজ আমানতকারীদের গভর্নমেন্ট, এই ব্যাংক। সুতরাং আমানতকারীর কাছে বিষয়গুলো স্পষ্ট করতে হবে যে হ্যাঁ, আপনার এই টাকা আমি এই একীভূত করলে আমি এইভাবে আপনার টাকা নিরাপত্তা, আপনার 45,000 টাকার বাড়ি ভাড়ার চেক দিতে আপনাকে ওই বাড়িওয়ালার সাথে আপনাকে হতে হবে না, বেজ্জতি হতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। আমি আবার একটু ফিরতে চাই ফারুক মনিউদ্দিন আপনার কাছে। বলা হচ্ছে, সমালোচকদের জায়গা থেকে বলছে যে তড়িঘড়ি করে এই ব্যাংক একীভূতকরণের মধ্য দিয়ে আসলে যারা লুটেরা চক্র তাদেরকে আড়াল করার একটি তৎপরতা চলছে। আপনিও কি মনে করেন সেটি? দেখেন, বিষয়টা কিন্তু যত সহজে আমরা মনে করছি একীভূত হলে সব সমস্যার সমাধান হবে তা নয়। এখানে একটা বড় ইস্যু আছে, আপনার মালিকানার বিষয়টা কি হবে ব্যাংকগুলোর? আমরা কি তাদেরকে কনফিসকেট করব শেয়ারগুলো সরকার,
এবং এই মালিকানার ইস্যুটা কি সুরাহ হচ্ছে আমি জানি না, কিন্তু অনেক লুটপাটের পেছনে মালিকরাও দায়ী। এবং সেই মালিকদেরকে আপনি ঠিকই বলেছেন, এটা একটা সন্দেহ হতেই পারে, তাদের একীভূত হোক, কিন্তু কথা হচ্ছে যে যাদের কারণে আজকে ব্যাংক একীভূত হলো তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? কারণ তারাই তো এটার হোতা অধিকাংশ ক্ষেত্রেই। যে লুটপাট যেগুলো বলেছে এগুলো মালিক পক্ষ কিংবা বোর্ডের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সাইমালটেনিয়াসলি তো নেওয়া উচিত, সেই সব কথা আমরা শুনতে পাচ্ছি না। সুতরাং এটা হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আরেকটি বিষয়, যে মজিদ ভাই খুব একটা যথার্থ বলছে এই প্রসঙ্গটা তোলার জন্য, সেটা হচ্ছে ব্যাংকের নিরীক্ষণ পদ্ধতি কিংবা অডিট ব্যাপারটা, সেটা কিভাবে দেখা হচ্ছে, কারা এই ব্যাংকগুলার অডিট করেছিল, কারা এটা ধরতে পারেনি। আমি যদি আপনার 2007-08 কথা ধরি, আমেরিকাতে এনরন এবং অনেকগুলো কোম্পানি যে ধসে পড়লো, এনরনে 28,000 লোকের চাকরি গেল, এবং তারা এনরনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তো শাস্তি দিয়েছে, একই সাথে তারা অডিটরকে শাস্তি দিয়েছে, কারণ অডিটর এগুলো ধরতে পারে নাই কেন। আমাদের দেশে খুব খুব এই মাসেই একটি নিউজ আপনি দেখে থাকবেন, একটি প্রথম প্রজন্মের একটি ব্যাংক গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, 24-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা 42 কোটি টাকা প্রফিট করেছিল। এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা 1768 কোটি টাকা লস করেছে। তাহলে ওই যে আগের বছরে তাহলে এডিটটা কিভাবে হলো, কিভাবে 42 কোটি থেকে 6 মাসের ভিতরে কিভাবে 1700 কোটি টাকা লসে চলে যায়? তাহলে আমাদের 18-এর সাথে ওই সূত্র যোগ হবে। তো সুতরাং ইস্যুটা হচ্ছে, তাহলে এই অডিটরদেরকে আমরা কখনোই শাস্তির আওতায় আনিনি, কিন্তু এটা কিন্তু একটা বড় ইস্যু। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে সুশাসনের অভাবগুলো হচ্ছে, এখানে অডিটরের দায় কি তারা এড়াতে পারে? কিন্তু এই ব্যাপারে আমরা কখনোই কোনো শাস্তির ব্যবস্থা দেখি নাই। এবং এই যে একীভূত করার কথা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একীভূত হোক, এটা হওয়া উচিত, হওয়া ছাড়া বিকল্প নাই, কিন্তু এই মালিকানার বিষয়টা কি শুরু হবে, এই মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটি কি আমরা আসলে মানে এই পরিকল্পনা তৈরি করেছি? আমরা কিছুদিন আগে দেখলাম মাননীয় গভর্নর বলেছেন 20,000 কোটি টাকার একটা সংস্থান তারা করছেন এইসব কাজের জন্য, ব্যাংক খাতের জন্য। এই টাকাটা কোথা থেকে আসবে জানি না। মজিদ ভাই শেয়ার ডিপোজিটরদের কথা বলছেন, ছোট ডিপোজিটাররা মনে করেন আমাদের দেশে যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত যারা ডিপোজিটাররা সুরক্ষিত আছেন, তার বড়দের কি হবে? একটি ব্যাংক যারা নাম বদলে টিকে থাকার চেষ্টা করছে, তাদের সেখানে সরকারের যে বিপুল পরিমাণ অর্থ, সেটা কিভাবে ফেরত পাবে তারা? আমি যে শুধুমাত্র সাধারণ আমানতকারীদের কথা বলছি না, আমি যে প্রাতিষ্ঠানিক আমানতকারী, তাদেরও অপরাধ কথা ছিল। তাদেরকে তো সরকারিভাবে এবং ওই সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা তাদের চাপ দিয়ে তাদের টাকাগুলো তাদের ওখানে নিয়েছে, তাহলে তাদেরকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কি হবে? সুতরাং সমস্যাটা অনেক গভীরে প্রথিত। আমি জানি না এই সমস্যাগুলোর সমাধানের কথা কি ভাবা হচ্ছে এই সরকারি মহল থেকে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেটি আরো পরিষ্কার হওয়া উচিত। না হলে এই প্রক্রিয়া কতখানি সফল হবে আমি এখন নিশ্চিত না। ভারতে হয়েছে, তো ভারতেও একীভূত করা হয়েছিল, যেটা পরে আমরা সময় পেলে আলাপ করবো। এটা ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন। প্রিয় দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের এই অতিথিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় ব্যাংক একীভূতকরণের যৌক্তিকতা এবং বাস্তবতা। আমাদের এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন জনাব ফারুক মঈনুদ্দিন, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক, এবং আমাদের দুজনের মাঝে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকের আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। আমরা জানি যে কারণে ব্যাংক একীভূতকরণের উদ্যোগ
সরকার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে সেটি অনেকের কাছেই এখন স্পষ্ট। বিগত 15 বছরের সরকারের মেয়াদকালে আর্থিক খাত থেকে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা থেকে যেভাবে অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, পাচার করা হয়েছে এবং ঋণের নামে বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে যে পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং যা অর্থনীতির মূল চাকা বা মূল শক্তি থেকে সরে গিয়েছে বা যার উপস্থিতি এখন আর আর্থিক খাতে দেখা যায় না, এমনতর পরিস্থিতিতে ব্যাংকগুলো এই ঋণ দিয়ে একরকম ফেঁসেই গিয়েছে এবং সেগুলো আদায়েরও কোনো লক্ষণ আছে বলে আমরা আপাতত দৃশ্যমান নয়। কারণ এই ব্যাংক লুটেরাদের একটি বড় অংশ সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গিয়েছে বলেও আলোচনা রয়েছে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। এমনতর অবস্থায় যখন ব্যাংক ব্যবস্থায় বড় ধরনের শঙ্কা তৈরি হয়, বিশেষ করে যারা আমানত রেখেছেন তাদের আমানত ফিরে পাওয়ার যখন শঙ্কা ঘনীভূত হতে থাকে, তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নিতে দেখেছি আমরা। তার মধ্যে অর্থ মন্ত্রণালয়, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাংক একীভূতকরণের নানান প্রচেষ্টার কথা এবং নানান উদ্যোগের কথাও এ পর্যন্ত বহুভাবে বিভিন্ন সভা সমাবেশ বা সেমিনারে উল্লেখ করেছেন এবং এ পর্যন্ত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ইতিমধ্যেই কিন্তু সংশোধন হয়েছে। 3টি সংশোধনের মধ্যে প্রায় 96টি ধারা সংযুক্ত করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে এবং যার আলোকে এখন এই ব্যাংক একীভূতকরণের উদ্যোগ প্রায় দ্বার প্রান্তে। আমরা যতদূর জেনেছি এ মাসের মধ্যেই এর একটি কার্যকর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হবে। বিশেষ করে যাদেরকে নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে, যেসব ব্যাংকগুলোকে একীভূতকরণের কথা আলোচনায় রয়েছে, তাদেরকে, তাদের শীর্ষ নির্বাহীদের বা পরিচালনা পর্ষদে যারা আছেন তাদেরকে ডেকে কেন্দ্রীয় ব্যাংকে একটি শুনানি করবারও দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়েছে বলে আমরা জেনেছি। তবে এত কিছু দিয়ে সমস্যার সমাধান কতটা হবে এবং যেসব যুক্তি দেওয়া হচ্ছে তা কতটা বাস্তবমুখী সে আলোচনা করবার জন্য প্রথমেই আমি আমন্ত্রণ জানাতে চাই ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে কি মনে করছেন এই উদ্যোগ কতটা বাস্তবমুখী? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ব্যাংক একীভূতকরণ, এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল গত সরকারের আমলে এবং সেটি যে খুব বেশি একটা হালে পানে পায়নি এবং সেটি যে আসলে একটা ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল সেটা প্রমাণিত পরবর্তী সময়ে। এখন এমনকি সেই সরকারের যদি বিদায় নাও হতো, তাও আমার মনে হয় যে এই একীভূতকরণের যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল সেটা ফেল করতো। এবং আমরা তখন দেখেছি কমপক্ষে একটি বড় ব্যাংক স্বেচ্ছা প্রণোদিত হয়ে সম্ভবত সরকারকে খুশি করার জন্যই আরেকটি ব্যাংক অধিগ্রহণের কথা বলে অনেক বড় বড় কথা বলেছিলেন। সেটি দুটি বেসরকারি খাতের ব্যাংক, দুটি বেসরকারি খাতের ব্যাংক। তো সুতরাং কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি যে আসলে এগুলো ছিল একেবারেই কথার কথা এবং এটা কোনোভাবেই সম্ভব যেভাবে যাচ্ছিল। এখন কথা হচ্ছে ব্যাংক একীভূতকরণ তো আসলে এটা খুবই একটা স্বীকৃত প্রসেস, একটা স্ট্র্যাটেজিক ইয়ে হয় যে ডিসিশন অনুযায়ী হয়। এটা সারা বিশ্বে হচ্ছে। আমাদের দেশে যদি আমরা দেখি, আমাদের দেশে পাকিস্তান আমল থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এখানে তার আগে পাকিস্তান আমলে 22টি ব্যাংক এখানে চালু ছিল। তার মধ্যে 8টি ছিল বিদেশি, 2টি বাংলাদেশি বাঙালি মালিকানাধীন আর বাকিগুলো পাকিস্তানি। এবং এই স্বাধীনতার পরে এই ব্যাংকগুলোকে একীভূত করে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক করা হয়। সুতরাং একীভূত করার যে পটভূমি সেটা আমাদের এখানে আগে হয়েছিল, স্বাধীনতা পরবর্তী কাল থেকেই রয়েছে। তারপর স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে, যেটা 2টি বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিয়ে। সুতরাং এগুলো অতীতে ঘটেছে, কিন্তু সেগুলো সবগুলো হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পরের বিষয়টা, এটা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, আমি সেটাকে আমার যদি মতামত জানতে চান তাহলে আমি বলবো এটি ছাড়া এখন উপায়ও নাই। আসলে অনেকে বলছেন যে এইগুলোকে আলাদা রাখলে অসুবিধা কি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে
এই ব্যাংকগুলো একা টিকতে পারবে কিনা, কিন্তু একীভূত করলে কি সমস্যা দূর হচ্ছে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় কথা প্রশ্ন থেকে যাবে। কারণ কথা হচ্ছে একীভূত করার পরে যে বিশাল একটা অঙ্কের ফান্ড দরকার হবে ব্যাংকগুলোকে চালু রাখার জন্য, কিংবা একীভূত করার পরেও সামান্য কিছু খরচে তো কমবে। আপনি 5টা এমডির বদলে একজন এমডি রাখবেন, 5টা হেড অফিসের জায়গায় আপনার একটা হেড অফিস থাকবে, অনেকগুলো ব্রাঞ্চ একীভূত হয়েছে, তাদের কিছু খরচ কমবে। কিন্তু তাদের লোকবলগুলো কি হবে, আপনি তো রাতারাতি তাদেরকে বিদায় করে দিতে পারবেন না। এটা হচ্ছে ছোট সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হবে যে এই যে খেলাপি ঋণ যেটা বলছেন, সেখানে আমরা একটা বিকল্প কথা আমি প্রায় সময় বলি, সেখানে হচ্ছে আসলে এই খেলাপি ঋণ, তথাকথিত খেলাপি ঋণকে আসলে 2 ভাগে ভাগ করা উচিত। প্রথম ভাগে আপনি আলাদা করে দিতে হবে লুটপাট, জালিয়াতির মাধ্যমে যেগুলো বেরিয়ে গেছে, আমি সেগুলোকে খেলাপি ঋণ বলতে রাজি না, এগুলো স্রেফ লুটপাট। উইলফুল ডিফল্টার না, খেলাপি ঋণের মধ্যে এখন আসলে উইলফুল ডিফল্টার। তার মধ্যে খেলাপি ঋণকে আবার 2 ভাগ করবেন, উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার। কিন্তু লুটপাটকে এর থেকে বের করে দিতে হবে। এই লুটপাটের টাকা কিন্তু আপনি কোনোভাবেই আপনার আইনগত প্রক্রিয়ায় ফিরত আনতে পারবেন না। তাহলে এই যে লুটপাটের কারণে বিশাল যে গর্ত সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে, এইটা পূরণ হবে কোত্থেকে? এই সমস্যার সমাধান করা যে কতখানি কঠিন সেটা আমি জানি না সরকার কি ভাবছেন, কিংবা এই অর্থের যোগান কোথা থেকে হবে। যদি হয় তাহলে তো ভালো, এটা ছাড়া এখন বিকল্প নাই আসলে। এটা ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর আব্দুল মজিদ, আপনি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার সাথে অতীতেও ছিলেন, এখনও রয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যদিও ব্যাংক সংস্কার বা টাস্কফোর্সের সাথে আপনার সম্পৃক্ততা তেমনটি এখন নেই, তবে এই যে উদ্যোগ যেটি কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হলো, আপনার বিবেচনায় এই উদ্যোগ কতটা বাস্তবমুখী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি উদ্যোগকে ধন্যবাদ জানাই, উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু যেমনটি ফারুক মঈনুদ্দিন খুব সুন্দরভাবে বলছেন, স্বাগত জানালে তো হবে না, এটা কিভাবে বাস্তবায়িত হবে সেখানেই এর বিষয় জড়িত। কারণ আমি ওই কোথায় ছিলাম বা কি, আমি অন্যভাবে বলছি না, আমি একজন সাধারণ আমানতকারী হিসেবে বিষয়টা কিভাবে দেখছি সেটা আমার দরকার। আমি যে টাকা বিশ্বাস করে ওনার ব্যাংকে রেখেছিলাম, শুনতে পাচ্ছি সেই টাকা উনি লুট করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার জন্যে উনি এখন ওনার ব্যাংকে, এখন আমি আমার বহু লোকের এফডিআর আছে, একটাও ভাঙাতে পারছি না। এমনকি জিবি ফান্ডের এফডিআর পর্যন্ত আমি ভাঙাতে পারছি না। এমনকি একটা ব্যাংকে 45,000 টাকার একটা বাড়ি ভাড়ার চেক দেওয়া হয়েছে, সেই চেকটা সে অনার করতে পারতেছে না, কারণ ওয়েট করছে কাশিমবাজার কুটি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসবে, সামনের সোমবারে আসবে, আসলে আপনার এটা দেবো। যে ব্যাংকের 45,000 টাকা দেওয়ার সক্ষমতা নাই, সেই ব্যাংকে আপনি কোন প্রক্রিয়ায় বা কিভাবে একীভূত করলেই রাতারাতি তার সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, আমি সবসময় বলবো আমানতকারীদের দৃষ্টিতে বিষয়টা দেখতে হবে। এটা সার্বিকভাবে আপনি কিভাবে দেখবেন সেটা অন্য বিষয়, কিন্তু আমানতকারীদের, যেমন এখানে ওই প্রশ্নটাই উঠবে যে আপনি কি ওই আগের সেই মালিকানা, সেই শেয়ার হোল্ডাররা তারা যে লুটপাট করে নিয়ে গেছে সেইটাকে ঠেকা দেওয়ার জন্য কি আপনি একীভূত করছেন? অর্থাৎ তাদের মালিকানা বজায় রেখে, তাদের শেয়ার সব ঠিক রেখে, তাদের ওই টাকা যা চুরি হয়ে গেছে সেইটুকু কিছু না বলে কি আপনি একীভূত করে কি সমাধানের চেষ্টা করছেন? এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট করতে হবে। এটা স্পষ্ট করতে কোনো অসুবিধা নেই, স্পষ্ট করতে হবে। কারণ সব কিছুর উপরে আমানতকারীর আস্থাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই পিকে হালদারের ওই যে ইন্টারন্যাশনাল লিজিং বলি বা আরো কয়েকটা ব্যাংকের নাম আমি বলবো না, কারণ ব্যাংকের নাম বলাটা এটা ঠিক না, হ্যাঁ ঠিকানা বলা যাবে না, দরকার নেই। কিন্তু এটা ঠিক, ওই ব্যাংকগুলোতে যারা এফডিআর রেখেছিল, যেসব এরকম বহু প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সেই সব প্রতিষ্ঠানগুলো রীতিমতো পথে বসে যাচ্ছে। সেই প্রতিষ্ঠান তেন ভূমিকাই পালন করতে পারছে না। কোনো কোনো প্রতিষ্ঠানের হয়তো এই এফডিআর এর টাকা দিয়েই তার চলার কথা, সে চলতে পারছে না। কোনো কোনো প্রতিষ্ঠান মানে এই হচ্ছে, এই যে তারা অনেক ব্যক্তির ক্ষেত্রেও তো একই অবস্থা। ব্যক্তি তো বটেই, আমি বলছি প্রতিষ্ঠানের কথাও বলছি। হ্যাঁ, এখন এই যে পিকে হালদার সাহেব ইন্ডিয়ায় যেয়ে টাকাগুলো নিয়ে যেয়ে ওই কি নগরে সেখানে জমি টমি কিনেছেন, তার অ্যারেস্ট হয়েছে এটা শুনেছি, কিন্তু এটা এখন মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো চিঠি লিখতেছে। কিন্তু এটা তো ঠিক, জনগণের কাছে এটা কিন্তু খুব স্পষ্ট যে পিকে হালদার যেন সীমান্ত অতিক্রম না করতে পারে, এই আদেশটা জারি হচ্ছে। পিকে হালদার জাস্ট বেনাপোলটাকে পার হয়ে ওই পারে যাওয়ার 5 মিনিট পরে ওর কাছে পৌঁছাচ্ছে, এই অফিসারের কাছে পৌঁছাচ্ছে। তার মানে এতে কি বোঝাচ্ছে?
এতে বোঝাচ্ছে এই যে আপনি এর সাথে জড়িত, কারণ আপনি এটা করছেন না, আপনি তার ধরবার সময় ধরেন নাই, আপনি চৌকিদারির দায়িত্ব সম্পূর্ণভাবে আপনি করেছেন। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংক, আমি এখন ওই সেটি বিগত সরকারের সময় না, সে যে সরকার সময় হোক, আমার টাকায় তো আর এই কথা লেখা নেই যে বিগত সরকার, এই সরকারের টাকা তো সবই বিগত সরকারের সময় জমা দিয়েছিলাম আমার এই প্রতিষ্ঠানগুলো। তা আমি ওখান থেকেই আসতেছি। মানে আপনার এখানে এই আন্তরিকতাটা দেখাতে হবে যে ইয়েস, আপনি এইটা উদ্ধারের সচেষ্ট চেষ্টা করছেন। উদ্ধারের পর তো অনেক কিছুই আছে, ওর সমস্ত শেয়ারগুলো আপনি বাজেয়াপ্ত করে দেন, ওর সম্পত্তিগুলো আপনি বাজেয়াপ্ত করেন, করে এখানে টাকা আনেন, এটা ব্যবস্থা করেন, করতে হবে। এই যে ব্যাংকিং কমিশনের কথাটা তো বলা হয়, কিন্তু হয় না। কেন হয় না? এই জিনিসগুলো যে পয়েন্ট বাই পয়েন্ট ধরা যেত বা ধরা উচিত। হ্যাঁ, যেমন আমি বলি, এই যে এই এত বছর এই ব্যাংকেতে টাকাগুলো যে লুট হয়ে গেল, কনসার্ন অডিট পার্টিগুলো কি রিপোর্ট করলো? তারা তো স্ট্যাটিউটরি বডি, তারা তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত, এবং অডিট পার্টি কমিশন, তাকে ধরার কি পদক্ষেপ হয়েছে? যে আপনি এই যে টাকাগুলো চুরি করে নিয়ে গেল, আমি ওই এনপিএল এর ব্যাপারে সহযোগীদের কথা বলছেন, আমি এনপিএল এর ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন ওইভাবে থাকি না, কারণ এটা উইলফুল যারা আছে সেটা ধরার ব্যবস্থা হতে পারে, যারা ন্যায্য আছে সেটা ঠিক আছে। কিন্তু এই যে ডাকাতি করে নিয়ে গেল যে টাকাটা, যার কোনো হিসাব নাই, এই অডিটররা কিভাবে ওদের ব্যালেন্স শিট সার্টিফাই করলো? আমি আবার বলি, স্ট্যাটিউটরি বডি অডিটর জেনারেল, তার যে কমার্শিয়াল অডিট আছে, তার তো প্রত্যেকটা ব্যাংকের অডিট করতে হয়, সে কিভাবে এটাকে শো করেছে, ওখান থেকে আসতে হবে। আমি একেবারে ঠিক গ্রাম্য ভাষায় বলি, আমার ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের লোকের ডেকে জিজ্ঞেস করা দরকার। আপনি বললেন তাদের শুনানি হবে, হবে, বুঝলাম, জিজ্ঞেস করা দরকার, আমি তোমার 25 টাকা দিয়েছি, একটা পার্টিকে বললাম, বা ব্যাংক তোমার আমি 25 টাকা দিয়েছি, যেই এমডি থাকুক আর যেই থাকুক, সেই 25 টাকা আমি শুনতেছি যে 23 টাকা চুরি হয়ে গেছে, আমার টাকা দেখাও, কে চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেলে সেটা কোথায় রাখছে? এনপিএলদের ব্যাপারেও তাই, যে আমি টাকা দিলাম, সেই টাকা দিয়ে আপনি কি করলেন? আপনি দেখান যে আমার এই পুকুর কাটছি বা এই কাছে আমার এখানে নষ্ট হয়ে গেছে, আমার এই এক্সচেঞ্জ রেটে নষ্ট হয়ে গেছে, দেখান। এরকম কেস টু কেস প্রত্যেক ব্যাংকের কাছে রীতিমতো তার গত 15 বছরে আপনি ধরে নেন যে 200 কোটি টাকার উপরে যেসব লেনদেন হয়েছে, সেইগুলোরে আপনি লিস্ট ধরে আপনি জিজ্ঞেস করলে হবে। আমি আবার বলছি, এই সব পদক্ষেপগুলো নিয়ে যে আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবেন তা না, ফেরত পাতে পারবেন তা না, আপনি বলেছেন সম্ভব না, এটা ঠিক। কিন্তু আমি আমানতকারী, আমি এটা দেখতে চাই যে আপনি আমার টাকার নিরাপত্তা বিধানে আপনি আপনার হাতে যা যা ক্ষমতা আছে সেই সব ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন কিনা। সেইটা না হলে পর একীভূত, এটা একটা ফার্মের যথার্থ, এটা একটা পদ্ধতি, এটা প্রসেস। ঠিক আছে, আমি 2-3 একসাথে করে দিলাম, এতে আমার ওই টাকা প্রাপ্তির, গভর্নর মহোদয় পরশুদিন বলেছেন, আমানতকারীদের কোনো ভয়ের কারণ নাই। এই ভয়ের কারণ নাই কথাটা স্পষ্ট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, কারণ ইট ইজ পিপুলস গভর্নমেন্ট, ইট ইজ আমানতকারীদের গভর্নমেন্ট, এই ব্যাংক। সুতরাং আমানতকারীর কাছে বিষয়গুলো স্পষ্ট করতে হবে যে হ্যাঁ, আপনার এই টাকা আমি এই একীভূত করলে আমি এইভাবে আপনার টাকা নিরাপত্তা, আপনার 45,000 টাকার বাড়ি ভাড়ার চেক দিতে আপনাকে ওই বাড়িওয়ালার সাথে আপনাকে হতে হবে না, বেজ্জতি হতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। আমি আবার একটু ফিরতে চাই ফারুক মনিউদ্দিন আপনার কাছে। বলা হচ্ছে, সমালোচকদের জায়গা থেকে বলছে যে তড়িঘড়ি করে এই ব্যাংক একীভূতকরণের মধ্য দিয়ে আসলে যারা লুটেরা চক্র, তাদেরকে আড়াল করার একটি তৎপরতা চলছে। আপনিও কি মনে করেন সেটি? দেখেন, বিষয়টা কিন্তু যত সহজে আমরা মনে করছি একীভূত হলে সব সমস্যার সমাধান হবে তা নয়। এখানে একটা বড় ইস্যু আছে, আপনার মালিকানার বিষয়টা কি হবে ব্যাংকগুলোর। আমরা কি তাদেরকে কনফিসকেট করব শেয়ারগুলো সরকার, এবং এই মালিকানার ইস্যুটা কি সুরাহ হচ্ছে আমি জানি না, কিন্তু অনেক লুটপাটের পেছনে মালিকরাও দায়ী, এবং সেই মালিকদেরকে আপনি ঠিকই বলেছেন, এটা একটা সন্দেহ হতেই পারে, তাদের একীভূত হোক, কিন্তু কথা হচ্ছে যে যাদের কারণে আজকে ব্যাংক একীভূত হলো তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? কারণ তারাই তো এটার হোতা অধিকাংশ ক্ষেত্রেই। যে লুটপাট যেগুলো বলেছে সেগুলো মালিক পক্ষ কিংবা বোর্ডের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সাইমালটেনিয়াসলি তো নেওয়া উচিত, সেই সব কথা আমরা শুনতে পাচ্ছি না। সুতরাং এটা হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আরেকটি বিষয়, যে মজিদ ভাই খুব একটা যথার্থ বলছে এই প্রসঙ্গটা তোলার জন্য, সেটা হচ্ছে ব্যাংকের নিরীক্ষণ পদ্ধতি কিংবা অডিট ব্যাপারটা, সেটা কিভাবে দেখা হচ্ছে। কারা এই ব্যাংকগুলার অডিট করেছিল,
কারা এটা ধরতে পারেনি। আমি যদি আপনার 2007-08-এর কথা ধরি, আমেরিকাতে এনরন এবং অনেকগুলো কোম্পানি যে ধসে পড়লো, এনরনে 28,000 লোকের চাকরি গেল এবং তারা এনরনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তো শাস্তি দিয়েছে, একই সাথে তারা অডিটরকে শাস্তি দিয়েছে, কারণ অডিটর এগুলো ধরতে পারে নাই কেন। আমাদের দেশে খুব খুব এই মাসেই একটি নিউজ আপনি দেখে থাকবেন, একটি প্রথম প্রজন্মের একটি ব্যাংক গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, 24-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা 42 কোটি টাকা প্রফিট করেছিল। এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা 1768 কোটি টাকা লস করেছে। তাহলে ওই যে আগের বছরে তাহলে এই রুটটা কিভাবে হলো, কিভাবে 42 কোটি থেকে রাতারে 6 মাসের ভিতরে কিভাবে 1700 কোটি টাকা লসে চলে যায়? তাহলে আমাদের 18-এর সাথে ওই সূত্র যোগ হবে। তো সুতরাং ইস্যুটা হচ্ছে, তাহলে এই অডিটরদেরকে আমরা কখনোই শাস্তির আওতায় আনিনি, কিন্তু এটা কিন্তু একটা বড় ইস্যু। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে সুশাসনের অভাবগুলো হচ্ছে, এখানে অডিটরের দায় কি তারা এড়াতে পারে? কিন্তু এই ব্যাপারে আমরা কখনো কোনো শাস্তির ব্যবস্থা দেখি নাই। এবং এই যে একীভূত করার কথা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একীভূত হোক, এটা হওয়া উচিত, হওয়া ছাড়া বিকল্প নাই, কিন্তু এই মালিকানার বিষয়টা কি শুরু হবে, এই মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটি কি আমরা আসলে মানে এই পরিকল্পনা তৈরি করেছি? আমরা কিছুদিন আগে দেখলাম মাননীয় গভর্নর বলেছেন 20,000 কোটি টাকার একটা সংস্থান তারা করছেন এইসব কাজের জন্য, ব্যাংক খাতের জন্য। এই টাকাটা কোথা থেকে আসবে জানি না। মজিদ ভাই শেয়ার ডিপোজিটারদের কথা বলছেন, ছোট ডিপোজিটাররা মনে করেন আমাদের দেশে যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত যারা ডিপোজিটাররা সুরক্ষিত আছেন, তার বড়দের কি হবে? একটি ব্যাংক যারা নাম বদলে টিকে থাকার চেষ্টা করছে, তাদের সেখানে সরকারের যে বিপুল পরিমাণ অর্থ, সেটা কিভাবে ফেরত পাবে তারা? আমি যে শুধুমাত্র সাধারণ আমানতকারীদের কথা বলছি না, আমি যে প্রাতিষ্ঠানিক আমানতকারী, তাদেরও অপরাধ কোথায় ছিল? তাদেরকে তো সরকারিভাবে এবং ওই সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা তাদের চাপ দিয়ে তাদের টাকাগুলো তাদের ওখানে নিয়েছে, তাহলে তাদেরকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কি হবে? সুতরাং সমস্যাটা অনেক গভীরে প্রথিত। আমি জানি না এই সমস্যাগুলোর সমাধানের কথা কি ভাবা হচ্ছে এই সরকারি মহল থেকে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেটি আরো পরিষ্কার হওয়া উচিত। না হলে এই প্রক্রিয়া কতখানি সফল হবে আমি এখন নিশ্চিত না। ভারতে হয়েছে, তো ভারতেও একীভূত করা হয়েছিল, যেটা পরে আমরা সময় পেলে আলাপ করবো। এটা ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন। প্রিয় দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের এই অতিথিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায় আমাদের অতিথিদের সঙ্গে। আপনার প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের আমাদের আলোচনার বিষয় ব্যাংক একীভূতকরণের যুক্তি এবং বাস্তবতা। আমি আলোচনায় যেতে চাই ডক্টর আব্দুল মজিদ আপনাকে দিয়ে। আমরা দেখলাম যে এই জুলাই পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, তারা যে সমস্ত কাজগুলো করছে, বিভিন্ন জায়গায় সংস্কার করছে, যেটি ফারুক মঈনুদ্দিন সাহেব বলছিলেন যে বিভিন্ন সংস্কার করছে। আর্থিক খাতের সংস্কারের মধ্যে আমরা তেমন একটি এই ব্যাংক খাতের যে সংস্কার, আইনি যে কতগুলো অর্ডিন্যান্স করেছে, এর বাইরে দেখলাম যে এনবিআরে কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল, পুঁজিবাজারে কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল। আসলে এগুলোকে দীর্ঘমেয়াদে আইনি ভিত্তি দেওয়ার কোনো উদ্যোগ আছে কিনা বা আদৌ দরকার কিনা, এটি কার্যকর করবার জন্য বা পরবর্তী সরকারের সময় তারা যাতে এটিকে কন্টিনিউ করে, সেজন্য এই সরকার কোনো আইনি ভিত্তি দাঁড় করিয়ে যাচ্ছে কিনা বা আদৌ প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি সরকার কিন্তু যার পণ্য চেষ্টা করে যাচ্ছেন, এটা ঠিক, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে বিষয়টা কার্যকরণ, কজ আর ইফেক্ট, এই দুটার বিষয়গুলো স্পষ্ট করা হচ্ছে না বা যাচ্ছে না। যার জন্যে আমরা যদি দেখি যে খুব ঘটা করে খুব স্বাভাবিকভাবেই বলা হলো একটা কি বলে শ্বেতপত্র তৈরি করতে বলা হলো, ওখানে কিন্তু আছে বিভিন্ন সেক্টর, পুঁজিবাজার সম্পর্কে কোথায় কোথায় এনবিআর কি সব কিছু লেখা আছে, কিন্তু ওটা ওই যে ইংরেজি ভাষায় তৈরি করা হলো উইথ ভেরি গুড বিউটিফুল ইংলিশ দিয়ে, কিন্তু ওটা কিন্তু ওইভাবে রয়ে গেল। আমরা যে জুলাই সনদ দেখছি বা যে পরবর্তীকালে যেসব সংস্কার কমিটিগুলো হয়েছে, সেখান থেকে ঠিক আমার কাছে মনে হয়েছে, আমি একজন সাধারণ এই হিসেবে বলছি, আমার কাছে মনে হয়েছে, আমার জানারও ভুল হতে পারে, আর্থিক খাত নিয়ে কিন্তু কোনো স্ট্রং কোনো
পদক্ষেপ অন্তত ওই ইয়ের থেকে শ্বেতপত্রে চিহ্নিত বিষয় বা যেগুলো সকল লোক জানে, এইরকম ধরনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু ধীরে ধীরে অনেক কাজ করছেন, সংস্কারের কাজ করছেন, কিন্তু সেগুলোর ওই যে টেকসইকরণের ব্যাপারে সন্দেহ থেকে যাচ্ছে। যেমন আমরা এখানে বলছি যে নেক্সট গভর্নমেন্ট, আপনি দেখবেন কোনো রাজনৈতিক দলে এই পর্যন্ত ওই ব্যাংকের যে রেজলিউশন হয়েছে বা যা হয়েছে এইসব ব্যাপারে তাদের কিন্তু না কোনো একটা সেমিনার, না কোনো একটা মতামত, বা না কোনো একটা, এমনকি জুলাই সনদের ঘোষণার ভিতরেও আর্থিক খাতের উল্লেখ কিন্তু খুব কম। এবং অথচ এই আর্থিক খাতের অব্যবস্থার জন্যেই এত বড় একটা আন্দোলন হয়েছে। বৈষম্যবিহীন বাংলাদেশের মানে কি, আর্থিক খাতের অনিয়মের থেকে যে বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে সেইটা নিয়ে, সেইটাকে দূর করার জন্য প্রতিজ্ঞা, প্রত্যাশা, সামনের কর্মফল, রোড ম্যাপ, এগুলো কিন্তু স্পষ্ট করা দরকার বা হওয়া উচিত ছিল। সেটা করছেন বাংলাদেশ ব্যাংক অনেক ক্ষেত্রে যথেষ্ট করেছেন, মুদ্রানীতি বা ওই যে রিজার্ভ বাড়ানো টাড়ানো এইসব করছেন। কাজ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এ কথাটাও ঠিক, এই জায়গায় ঠিক। হ্যাঁ, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এ কথাটাও এখানেও ঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাকে সিম্পল কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, সিম্পল আমি নিষ্পাপ থাকলাম, আমি ভালো থাকলাম, আমি কিছুই করলাম না, কিছুই করলাম না। আকবর আলী খান স্যার প্রায় বলতেন যে একটা কোনো মিটিংয়ে সিদ্ধান্ত না হওয়াটাও একটা সিদ্ধান্ত। হ্যাঁ, ইউ উইল বি অ্যান্সারেবল যে হোয়াই ইউ কুড নট টেক এ ডিসিশন। হ্যাঁ, তো সিদ্ধান্ত। তো সেই জন্য আমি যদি খুব স্পষ্ট থাকি, আমি আস্তে আস্তে করছি, তো এইটা অত বড় একটা বিপ্লবের পরে এতটা মানুষের মৃত্যু, জিনিসটা কিন্তু স্বাভাবিকভাবে দেখলে হবে না। ইতিমধ্যে অনেক হয়তো ভুলেই যাওয়া শুরু করে দিয়েছে, ওদের সংখ্যা নিয়েই প্রশ্ন করছে বা কি হচ্ছে, এবং এর সংখ্যা ঠিক না। অথচ তারাও তো এই সমাজেই বাস করে, স্বাভাবিকভাবে তাদের বন্ধু বান্ধব দোস্ত নানানভাবে হয়তো অনিয়ম হয়েই যাচ্ছে, করছে, করবে না আমি একথা বলছি না, বা করতে পারবে না একথা বলছি না, তার ব্যবস্থা হতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যতদূর দেখি যে মূল্যবোধটা, যেটা মিশরের তাহির স্কোয়ারের যে আন্দোলন, তিউনিশিয়ার যে আন্দোলন, এমনকি আমার এই ইকোনমিক্স পত্রিকা গত বছর শেষে যে একটা সংখ্যা তৈরি করলো, তারা বলল বাংলাদেশ বিগিনস এগেন। হ্যাঁ হ্যাঁ, এবং ওই বছরকে আমাদের আন্দোলনকে কিন্তু সারা বিশ্বের রিকগনাইজ করেছে। সেই আন্দোলনের ফলশ্রুতি বা আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে যে আন্দোলন যেন মনে হচ্ছে এখন নানান সমালোচনার, নানান ধরনের। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে জুলাই সনদ বা যে সংস্কারের যে হয়েছে, এগুলোর একটা সালতামামি হওয়া দরকার, যে শ্বেতপত্রে বা আর অন্যান্য জায়গায় যেসব অনিয়মগুলো উঠেছে সেইগুলোকে প্রতিরোধ করা, সেইগুলোর প্রতিষেধন করার ব্যাপারে কি কি সংস্কার, যেটা নেক্সট গভর্নমেন্টের জন্য আমি একটা বাইন্ডিং এই হিসেবে রেখে দেবো, রোড ম্যাপ হিসেবে রেখে দেবো, বাইন্ডিং হিসেবেও। যেমন আজকেও আমি দেখলাম বলছে জুলাই সনদকে সংবিধানের উপরে দেওয়া হবে, এটা দিতে হবে, কারণ তা না দিলে এনি অ্যাক্টিভিটিজ ইউ হ্যাভ টেকেন নাও, এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেমন আমি বলি কোনো একটা সংবিধানের একটা পাল্টাতে হবে, কথা ঠিক হয়ে গেল যে পাল্টাতে হবে এটা কথা, কিন্তু আইনে আছে 2/3 মেজরিটি না হলে সে পারবে না। তো এখন সামনের নির্বাচনে দেখা গেল যে হয়তো 2/3 মেজরিটি কোনো পার্টি পেলো না বা হলো, তা আমার এই জিনিসটা কি মাঠে পড়ে থাকবে, মাঠে মারা যাবে? সেই জন্যই সকলে মিলে সই করে যদি বলে যে ভাই ঠিক আছে, আমি পার্লামেন্টের না হলেও আমি এই যে সই করছি, সই করা মানে কি আমরা সকলে মিলে, আমি যদি 2টো সিট পাই, উনি 3টা পান, এই সব মিলিয়ে আমি একত্রে এখানে ওই জন্য ঐকমত্যের উপর অত জোর দেওয়া হচ্ছে কোনো কমিশন ওইটা বলছে হ্যাঁ আপনারাই বাস্তবায়ন করবেন, ঠিক আছে, কিন্তু আপনার যেন এইসব বিষয়গুলো যে তা আমি কি করব, আমি তো বিরোধী দলে চলে গেছি, এটি এমন কোন জায়গা না থাকে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ, সেই খেয়াল রাখবে আমরা আশা করি। আমি এবার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, অনেক আলোচনা হচ্ছে, আমরা যারা অ্যাকাউন্টেবিলিটির যে যেখানে ছিল, কারা কি করেছে বা লুটেরা চক্র কি করেছে, তাদের দোষর কারা, অনেক আলোচনা হচ্ছে। কিন্তু এই লুট করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা এই ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলার ক্ষেত্রে যারা ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে, তাদের সাথে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকাররা সহযোগিতা করেছে বলে একটি অভিযোগ রয়েছে। আপনি একজন ব্যাংকার হিসাবে কিভাবে মূল্যায়ন করেন এই অভিযোগটি? ধন্যবাদ। এটা খুবই আমরা সংক্ষেপে সংক্ষেপে শেষ করছি। তাহলে আমি যদি এভাবে বলি,
আমরা দেখেছি যে আমরা সবাই নাম জানি কোন কোন ব্যাংকগুলোতে অবাধে লুটপাট হয়েছে, সেই ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা ছিল, তাদের রাজনৈতিক পরিচয় কিংবা তাদের কোন দিকে তাদের ঝোঁক ছিল, তারা দল কিংবা সরকারের সাথে কতখানি ক্লোজ ছিল। যারা দল এবং সরকারের সাথে, ক্ষমতাসীন দল এবং সরকারের সাথে ক্লোজ ছিল, সেই সব ব্যাংকগুলোই কিন্তু অবাধে লুটপাট হয়েছে। সুতরাং যখন সরকার এবং সরকারি দল ওই ব্যাংকগুলোর আপনার পরিচালনা পর্ষদের উপর একটা প্রভাব থাকে এবং পরিচালনা পর্ষদ এবং সরকার প্রায় একীভূত হয়ে যায় অথবা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, তখন আমি সেন্ট্রাল ব্যাংকও ওখানে কতখানি আপনার তাদের ভূমিকা পালন করতে পারবে সেটা আমার প্রশ্ন আছে। কারণ আমরা জানি সেন্ট্রাল ব্যাংক এখনো পর্যন্ত স্বায়ত্তশাসিত নয়, যেটা হওয়া উচিত ছিল। সেন্ট্রাল ব্যাংক এখনো অর্থ বিভাগের একটি উইংয়ের মতো কাজ করে। সেন্ট্রাল ব্যাংক যদি সত্যিকার স্বাধীন হতো তাহলে এই যে লুটপাট হয়েছে সরকারি দলের ক্লোজ লোকজনদের সাথে, এইটা হতো না। 2, ব্যবস্থাপনার একটা প্রশ্ন আছে, সে আবার প্রশ্ন এক জায়গায় আসবে। কোনো ব্যবস্থাপনা, ব্যাংকের কোনো ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা, তারা যদি বোর্ড এবং মালিক পক্ষ যদি ঠিক থাকে, কোনো ব্যবস্থাপনার পক্ষে কখনোই এরকম পাইকারে লুটপাট করা সম্ভব হতো না। সুতরাং আমি ওই প্রথমেই বলেছিলাম, একই অর্থনীতি একই আইনের মধ্যে কিছু ব্যাংক খুব ভালোভাবে চলছে, কিছু ব্যাংক এইভাবে আজকে দুরবস্থা কেন? তার অর্থ স্পষ্টই বোঝা যাচ্ছে মালিক পক্ষের সবচেয়ে বড় ইন্ধন ছিল, মালিক পক্ষের সবচেয়ে বেশি এখানে তাদের দুষ্কর্ম ছিল। সেই কারণে ব্যবস্থাপনা কি করতো, তারা এমডি হতে চাকরি ছেড়ে চলে যাবে, তার তো আর দ্বিতীয়টি কিছু করার নেই। সুতরাং এমনকি সেন্ট্রাল ব্যাংকও অসহায় ছিল, কারণ সেন্ট্রাল ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে। সুতরাং এই যে এখন কথা হচ্ছে, এটা আমরা অনেক আগে থেকে বলছিলাম এবং অনেকে স্বীকারই করতে চাইতেন না, সেন্ট্রাল ব্যাংকের চিফদের মধ্যে কেউ এটা স্বাধীনতা নেই, এটা স্বীকার করতে চাইতেন না। কিন্তু আমরা জানি সবাই যে স্বাধীনতা নেই, সেটা অনেকবার প্রমাণিত হয়েছে। এইটা যদি করা যায় তাহলে হয়তো সামনে আমরা ভালো দিন দেখতে পারি আর্থিক। কিন্তু বড় সমস্যাটা হবে যে বর্তমান অবস্থা থেকে উত্তরণ কিভাবে করবে, সেটা বিলিয়ন ডলার করছে এখন আমাদের কাছে। ধন্যবাদ ফারুক মনিরুদ্দিন, ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব তার আগে এই আলোচনার মধ্য থেকে যে বিষয়গুলো বেরিয়ে এসছে, বিশেষ করে যে সংস্কার উদ্যোগ সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেগুলোর আইনি ভিত্তির একটি বিষয় এখানে উঠে এসছে এবং সেখানে ব্যাংক কোম্পানি অ্যাক্ট বা রেজুলেশন করা হয়েছে। তার মধ্যে সেটিকে ভবিষ্যৎ যে রাজনৈতিক সরকার সেটিকে তারা কিভাবে দেখবেন এবং এই যে একীভূতকরণের যে প্রচেষ্টা এবং সেখানটাতে যে নানানমুখী আলোচনা রয়েছে, সেটিকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে যাওয়া এবং যেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল, তারা বিভিন্ন ক্ষেত্রে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নেবে। স্বল্পমেয়াদী উদ্যোগগুলো তাদের সরকারি কার্যকর করবে এবং মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উদ্যোগগুলোর একটি রূপরেখা রেখে যাবে। ব্যাংক সংস্কারের ক্ষেত্রেও সেই বিষয়টিকে আজকের অতিথিরা গুরুত্ব আরোপ করেছেন এবং যাতে এটি অর্থবহ হয়, ভবিষ্যতে এমন যেন আর কখনো না করতে হয় এবং সারা বিশ্বে যে উদাহরণ রয়েছে সেই উদাহরণের সাথে তাল মিলিয়ে যাতে এই একীভূতকরণের প্রচেষ্টাটি বাংলাদেশের ব্যাংকিং খাতের উত্তরণের জন্য একটি বড় ধরনের উদাহরণ সৃষ্টি করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের 6 দিন, বিশেষ করে শনি থেকে বৃহস্পতি প্রত্যেক দিন দুপুরে একই সময়ে সম্প্রচারিত হয়ে থাকে। দেশ টিভির সঙ্গে থাকবার জন্য, দেশ টিভিকে সঙ্গে রাখবার জন্য আপনাদের সবার প্রতি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি সুলতান মাহমুদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।